আসসালামু আলাইকুম ভাই। লোক এই মুহূর্তে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আচ্ছা ভাই, যারা ইউরোপে যাবেন আপনাদের যদি উপস্থিত বুদ্ধি না থাকে তাহলে আপনারা এই লাখ লাখ টাকা খরচ করে ইউরোপ যাওয়ার কোনো মানেই হয় না। মানে আপনি নিজেও বিপদে পড়বেন, আপনার পরিবারকেও বিপদের মধ্যে ফেলবেন। তার কারণ হচ্ছে আমি একটা ইনফরমেশান দেওয়ার জন্য আজকে মূলত এই ভিডিওতে আসলাম। আমি এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আপনার টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 যে বিল্ডিং আছে তার পাশে যে পার্কিং বিল্ডিংটা আছে, ঠিক পার্কিং বিল্ডিংটার ছাদের উপরে আছি। তো যে ইনফরমেশনটা দেওয়ার জন্য আসছি, যারা ইউরোপে যাবেন, বিশেষ করে ইন্ডিয়াতে যাবেন, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। নিজে জানুন এবং অন্যকে জানানোর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। যারা বিশেষ করে দিল্লিতে যাবেন এম্বাসি ফেস করার জন্য, আপনার ডাবল এন্ট্রি ভিসা অথবা অন্য কোনো ভিসা নিয়ে যাবেন, তাদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে, আমার আজকে আসার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমরা 5 তারিখে নর্থ মেসিডোনিয়ার যে কাজগুলো করি, নর্থ মেসিডোনিয়ার কিছু ভিসা ডেলিভারি হয়েছে। এগুলোর এই যে 5 তারিখে ভিসা ডেলিভারি হয়েছে, কিন্তু ওনাদের আজকে 13 তারিখে ওনাদের ফ্লাইট। তার কারণ হচ্ছে নর্থ মেসিডোনিয়াতে বেশ কিছু আপনার ক্যাটাগরিতে কাজ হয়। তো 3টা ক্যাটাগরির ভিসা হয়, তার মধ্যে যেটা ওয়ার্ক পারমিট ভিসা সেগুলো ম্যান পাওয়ার হয়, আর বাকি 2টা ক্যাটাগরির ভিসা সেগুলো ম্যান পাওয়ার হয় না। সেগুলো আপনি যদি আজকে স্টিকার পান, কালকে কিন্তু আপনি ফ্লাইট নিয়ে চলে যেতে পারবেন। তো এই জন্যই মূলত 5 তারিখে যে ভিসাগুলো হয়েছে এগুলো আজকে 13 তারিখে এগুলোর ফ্লাইট। তো যাই হোক, এখন এই মুহূর্তে আমি যে কথাটা বলার জন্য এই মুহূর্তে আসলাম সেটা হচ্ছে, আপনার আমাদের কিছু ভাই ব্রাদার দিল্লিতে যায়, দিল্লিতে এম্বাসি ফেস করার জন্য যায়। যেমন দেখবেন যে পর্তুগালে বর্তমানে D1 ক্যাটাগরির ভিসার জন্য অনেকেই দিল্লিতে VFS ফেস করার জন্য যায়, কিন্তু সেখানে আপনার দেখা গেছে যে মেডিকেল ভিসা হলেও চলে, ডাবল এন্ট্রি ভিসা হলেও চলে, কিন্তু অনেকেই ডাবল এন্ট্রি ভিসা করতে পারে না, কারণ টাইমিং না মিলার কারণে। কিন্তু অনেকে মেডিকেল ভিসা নিয়ে যায়, পরবর্তীতে যাওয়ার পরে অনেকের আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তো যখন ওনারা ইন্ডিয়াতে থাকা অবস্থায় যখন ভিসার মেয়াদটা বাড়াইতে যান, সেক্ষেত্রে কিন্তু অনেককেই কিন্তু অ্যাপ্লাই করলে অনেকজন আছেন যারা অ্যাপ্লাই করলে সাথে সাথে কিন্তু আপনার অনলাইনে কিন্তু ভিসাটা ডেলিভারি দিয়ে দেয়। আর অনেক সময় ইন্টারভিউতে ডাকে। ইন্টারভিউতে ধরেন আপনি যদি চেন্নাই থাকেন, অথবা আপনার দিল্লিতে থাকেন, অথবা আপনি কলকাতায় বা থাকলেন, যেখান থেকে আপনি এফআরের জন্য ইন্ডিয়ার ভিসার মেয়াদটা বাড়ানোর জন্য, আপনার যেহেতু ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি আবেদন করবেন, আপনাকে কিন্তু ডাকতে পারে। আর ডাকলে সেই উপস্থিত বুদ্ধি রেখেই কিন্তু আপনাকে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিতে হবে। কারণ একজন ইমিগ্রেশন অফিসার বা একজন পুলিশ, সে যেটা ডাউট করবে, সেই ডাউটটাকে এমনভাবে আপনাকে প্রশ্ন করবে যেন আপনি যেন ধরে নেন যে সে আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছে সেটা মানে আপনার সম্পর্কে সে 100% জানে। আসলে বিষয়টা এমন না, সেই অন্ধকারে ডিল মেরে আপনার কাছ থেকে সঠিক তথ্যটা আদায় করে সেই আপনার জবানবন্দির উপরে, আপনার স্বীকারোক্তির উপরে ভিত্তি করে আপনাকে কিন্তু পেছে ফেলে আপনার ভিসাটা কিন্তু ক্যান্সেল করে দিবে। তো অনেক ভাই ব্রাদার, ইতিমধ্যে আমাদের ভাই ব্রাদাররা কলকাতা অথবা আপনার চেন্নাইতে অথবা দিল্লিতে যখন এফআরও করার জন্য ওনাদেরকে ডাকা হয়েছে, ওনারা কিন্তু পুলিশ স্টেশনে যাওয়ার পরে বা পুলিশে যখন ডাকছে, পুলিশের মুখোমুখি হয়ে যখন ইন্টারভিউ হয়েছে, তখন ওনারা সত্যি কথা বলে দিয়েছেন। আপনি গিয়েছেন ধরেন মেডিকেল ভিসায়, আপনি মেডিকেল ভিসায় গিয়ে এম্বাসি ফেস করছেন, এটা আপনার বলারই দরকার নাই। আপনি যদি ধরেন দিল্লিতে না থাকেন, ধরেন আপনি চেন্নাইতে অথবা কলকাতায় আপনার মেডিকেল ভিসার জন্য আপনার যে হসপিটাল ছিল সেই হসপিটাল, তাহলে আপনি আগে চেন্নাই যাবেন অথবা আগে কলকাতা যাবেন, সেখানে গিয়ে আপনি চিকিৎসা করাবেন নিয়ম রক্ষার। চিকিৎসা করে সেখান থেকে ডকুমেন্ট নিয়ে তারপর আপনি দিল্লিতে চলে যাবেন। এখন দিল্লিতে যাওয়ার পর আপনি VFS ফেস করে আপনি চলে আসলেন। এখন অফিসার যদি আপনাকে যদি ধরেন চেন্নাইয়ের অফিসার অথবা কলকাতার অফিসার যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি তো কলকাতায় ছিলেন না, এটা আমাদের কাছে প্রমাণ আছে, হ্যাঁ, আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে, আমি চিকিৎসা করার জন্য আসছি, আসার পরে আমি কলকাতায় ছিলাম না, আমি দিল্লিতে গিয়েছি। আপনি কিন্তু দিল্লিতে গিয়েছেন এম্বাসি ফেস করার জন্য, আপনি কিন্তু সেটা বলবেন না। আপনি দিল্লিতে এম্বাসি ফেস করার পরে আপনি কী করবেন, যদি মুসলিম হন সেক্ষেত্রে আপনি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজার আছে, সেই নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গিয়ে মাজার জিয়ারত করবেন, কিছু ছবি টবি তুলে রাখবেন। তাহলে অফিসার আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন হ্যাঁ আমি দিল্লিতে গিয়েছি, আমি মূলত আসছি কলকাতায়। যদি যান কলকাতা, অথবা আপনার যদি হসপিটাল যদি চেন্নাই হয় চেন্নাইয়ের, আপনি বলবেন যে হ্যাঁ আমি আসছি চেন্নাইতে চিকিৎসা করার জন্য, কিন্তু আমার যেহেতু মান্যত ছিল, আমি দরগা জিয়ারত করার জন্য গিয়েছি, আমি এই যে দেখেন আমার ছবি, আপনি কিন্তু এগুলো প্রমাণ দেখাই দিবেন। আর অবশ্যই কোনো এম্বাসি রিলেটেড কোনো ডকুমেন্ট আপনি ইয়েতে রাখবেন না, মোবাইলে কোনো কিছু রাখবেন না, যাতে বুঝতেই না পারে আপনি এম্বাসি ফেস করতে গেছেন। অথবা যে আপনারা যদি মুসলিম না হন, তাহলে আপনার হিন্দু সম্প্রদায়ের লোক হলে আপনি কী করবেন, বা অন্য ধর্মের লোক হলে আপনি বলবেন যে আমি দিল্লিতে গিয়েছিলাম ইন্ডিয়া গেট দেখার জন্য, গেট অফ ইন্ডিয়া দেখার জন্য, অথবা আপনি বলবেন আমি দিল্লির লালকিল্লা দেখার জন্য গিয়েছি। অথবা আপনি মানে দর্শনীয় যে স্থানগুলো আছে, আপনি সেই দর্শনীয় স্থানগুলোর কথা বলে আপনি কিন্তু ওগুলো ছবি টবি তুলে রাখবেন, যেন আমি দিল্লিতে এই জন্যই আসছি। যেহেতু দিল্লি ভারতের রাজধানী, নিজেরও একটা ইচ্ছা ছিল এখানে চিকিৎসা করার জন্য আসছি, চিকিৎসা করার জন্য এসে আর ইন্ডিয়াতে ঢুকলাম আর দিল্লিতে গেলাম না, ইন্ডিয়া গেটে গেলাম না, এটা তো হয় না। তো সেই জন্য গেছি। এটা হচ্ছে আপনার উপস্থিত বুদ্ধি দিয়ে আপনি কিন্তু আপনারটা আপনি সমাধান করতে হবে। আপনি যে এজেন্সিকে ফাইল দিচ্ছেন, সেই কিন্তু এই জবাবগুলো আপনাকে নিয়ে দিবে না, এই জবাবগুলো সেই দিবে না। এখন যদি কোনো কারণে যদি আপনার এফআরওটা যদি না হয়, তাহলে আপনি কিন্তু তাকে প্রশ্নবিদ্ধ করতে পারেন না, কারণ সে তার জায়গা থেকে সে অ্যাপ্লাই করছে, সঠিকভাবে কাজ করছে, হসপিটাল অনুযায়ী যেই আপনার রুলসগুলো মেনে অ্যাপ্লাই করা দরকার বা কন্ট্রাক্ট করা দরকার সেইগুলো করছে। কিন্তু
দিন শেষে আপনার অসাবধানতার কারণে, আপনার কোনো প্রশ্নের কারণে আপনি যদি আপনার সদুত্তর দিতে না পারার কারণে আপনার যদি এটা মিস্টেক হয়, তাহলে সবচেয়ে আপনার ক্ষতিটা বেশি হবে। তো সেই জন্য আপনারা যারা ইউরোপে যাবেন আপনারা লাখ লাখ টাকা খরচ করে যাবেন, আপনাদের কিন্তু টাকা থাকলে হবে না, নিজেদেরও কিন্তু কিছু না কোনো না কোনো উপস্থিত বুদ্ধি থাকতে হবে। আর এই উপস্থিত বুদ্ধি না থাকার কারণেই কিন্তু আমাদের বাংলাদেশের অনেক শিক্ষিত আবেদনকারী অথবা যারা শিক্ষিত তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সদুত্তর দিতে না পারার কারণে, বা যারা বোঝে না তারা তো ভিন্ন হিসাব। অনেক চালাক লোকও কিন্তু এই ভুল তথ্য দেওয়ার কারণে আপনার দেখা গেছে ফেসে যাচ্ছে। অনেকে মনে করে যে হ্যাঁ আমি ইন্ডিয়াতে গেছি, আমি দিল্লিতে গেছি, সেটা মনে হয় ওরা মনে হয় জেনে গেছে। হ্যাঁ জেনে যাক, সমস্যা নেই, এটা নিয়ে আপনার টেনশনের কিছু নেই। আপনি দর্শনীয় স্থান আপনি ভিজিট করতেই পারেন, কিন্তু আপনি যদি দর্শনীয় স্থান ভিজিটের সব ডকুমেন্ট দেখাইতে পারেন না, তারা যদি আপনাকে কোনো ধরনের টর্চার করে, তাহলে কিন্তু আপনি তাদের সাথে আপনি ফাইট করতে পারবেন অ্যাজ এ বাংলাদেশি নাগরিক হিসেবে। আপনি এটাকে বৃহৎ আকারের বড় আকারের আপনি কিন্তু পয়েন্ট হিসেবে আপনি কিন্তু পুরা মানে নিউজ মিডিয়া কভার করতে পারবেন। কীভাবে কভার করতে পারবেন? যে আপনি একজন রিয়েল পেশেন্ট, আপনি চিকিৎসা করতে গেছেন, আপনার কাছে হসপিটালের সব ডকুমেন্ট আছে, তবু আপনাকে হ্যাস্ত করছে, আপনি একটা শহরে একটা জায়গায় করতে গিয়ে আপনি আরেকটা জায়গায় যেতেই পারেন। যেহেতু আপনি ইন্ডিয়ার ভিসা পাইছেন, আপনি সারা ইন্ডিয়া ঘুরতে পারেন, এটার জন্য আপনাকে কোনো ধরনের পানিশমেন্ট বা কোনো ধরনের হ্যাস্ত করতে পারবে না। আর আমরা অনেক বাংলাদেশি আছি ভয় পাই, মূলত আমরা ভয় পাওয়ার কারণেই কিন্তু আমরা দেখা গেছে যে সত্যি কথাটা বলে ফেলি। ভয় পাওয়া যাবে না, আপনার কথা এক থাকতে হবে। অনেকেই দেখা গেছে যে আপনার অনেকের হাজব্যান্ড ওয়াইফকে যাওয়ার পরে দুইজনকে দুই রুমে নিয়ে নেওয়ার পরে আলাদা আলাদা ইন্টারভিউ করে, তো দুইজনের কথা দুই রকম হইলেও কিন্তু আপনাদেরকে ফাঁসাই ফেলবে। আপনাদের দুইজনের কথা থাকবে এক, আমরা অমুক হসপিটালে আসছি, অমুক সমস্যার কারণে আমরা চিকিৎসা করাইতে আসছি। দিল্লিতে যদি গিয়ে থাকেন বলবেন যে আমরা দিল্লিতে এই মানব ছিল, এভাবে গেছি। তো এই ধরনের উপস্থিত বুদ্ধি যদি আপনাদের থাকে, দেন আপনারা পার পেয়ে যেতে পারবেন। শুধু এটা আমি দিল্লির ইন্ডিয়ান ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে এটা করবেন সেটা বলবো না। এটা আপনারা যে কোনো ইমিগ্রেশনে, যে কোনো দেশে যে কোনো ভিসা নিয়ে ট্রাভেল করতে গেলে আপনাদেরকে ইমিগ্রেশনে বা আপনাদেরকে যদি পুলিশে যদি কোনো ধরনের প্রশ্ন করে, আপনারা সেইভাবে মেধা খাটিয়ে উপস্থিত বুদ্ধি দিয়ে কিন্তু আপনাকে প্রশ্ন করে আপনার সেই সমস্যাটা আপনাকেই সমাধান করতে হবে। কোনো এজেন্সি কিন্তু সেই সমস্যাটা সমাধান করতে পারবে না। তো ধন্যবাদ, এই হলো অবস্থা। আর আপনারা যারা বর্তমানে ইউরোপের জন্য ট্রাই করবেন, ভালো এজেন্সি পাইলে আপনারা নর্থ মেসিডোনিয়া ট্রাই করেন। জুন এবং জুলাই এবং সর্বোচ্চ আগস্টের মধ্যে বাংলাদেশ থেকে শত লোক নর্থ মেসিডোনিয়া ঢুকবে, সেটা আপনার যে কোনো ক্যাটাগরির ভিসাই হোক। আর সার্বিয়া ট্রাই করতে পারেন, ভালো এজেন্সি পাইলে আপনার আগামী 2-3 মাসে প্রচুর লোক বাংলাদেশ থেকে সার্বিয়াতে যাবে। বুলগেরিয়া, রোমেনিয়া, তারপরে আপনার পর্তুগাল, এই দেশগুলো আপনারা ট্রাই করতে পারেন। মলদোভা, এই দেশগুলো, বেলারুশ, এই দেশগুলো, বসনিয়া, এই দেশগুলো আপনারা ট্রাই করতে পারেন সেনজেন এবং নন সেনজেন মিলে। যদি ভালো এজেন্সি পান, আপনাদের স্বপ্ন পূরণ হবে 2026 সালে। আর ভুল দেশ ট্রাই করা যাবে না। আর যে সকল এজেন্সিগুলো ইউরোপের কাজ করার সক্ষমতা আছে, কাজ করতেছে, কাজের ধারাবাহিকতা আছে, তাদেরকে ফাইল দিবেন, এর বাইরে ফাইল দিলে ধরা খাবেন। আর যদি আমি এই সকল দেশগুলোর ইনফরমেশন দিয়েছি, আমি এই দেশগুলোর জন্য ফাইল নিয়ে কিনা যদি বলেন, আমি বলবো যে না, আমি এই দেশগুলোর জন্য ফাইল নিচ্ছি না, কারণ আমি জটলা সৃষ্টি করতে চাচ্ছি না। নর্থ মেসিডোনিয়া আমার যদি জটলা ক্লিয়ার হয়, দেন আমি সামনের মাসের পরের থেকে আমি চিন্তা ভাবনা করবো নিব কি নিব না। আর পর্তুগাল আমার কাছে চলমান, বুলগেরিয়া আমার কাছে চলমান, এছাড়া আর আমি অন্য কোনো দেশ নিয়ে আমি বর্তমানে ফাইল নিচ্ছি না। তো আমি যে দেশগুলোর নাম বলছি, আপনারা যদি ভালো এজেন্সি পান, আপনারা এই দেশগুলোর জন্য ট্রাই করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।